হাই নিউ ক্লাস 11 তোমরা সবেমাত্র রেজাল্ট হাতে পেয়েছো মাধ্যমিকের এবং তোমাদের ভর্তি হওয়ার তোড়জোড় শুরু হয়ে গেছে। তোমরা যারা সায়েন্স নিয়ে ভর্তি হতে চাইছো তারা এক্স্যাক্টলি সাবজেক্ট কম্বিনেশন কি নেবে সেটা নিয়ে অনেকেই কনফিউজড। অনেকেই ভাবছো সাবজেক্ট কিভাবে চুজ করব। আমার তো ভালো লাগে জিওগ্রাফি, কিন্তু আমি কি কেমিস্ট্রি নিতে পারি? আমার তো ভালো লাগে পলিটিক্যাল সায়েন্স, কিন্তু আমি কি ফিজিক্স নিতে পারি? আচ্ছা, জিওগ্রাফি কি ইনক্লুডেড সায়েন্স নাকি সায়েন্স নয়? আচ্ছা, ইকোনমিক্স জিওগ্রাফি এবং সাথে ম্যাথ নিয়ে পড়া যায়? এরকম অনেক ধরনের কনফিউশন তোমাদের মনে বাসা বাঁধছে। আজকে এই ভিডিওতে সমস্ত কনফিউশন একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার করব। সো শেষ পর্যন্ত তোমাদেরকে ভিডিওটা দেখতে হবে। চলো শুরু করা যাক। আমরা প্রথমেই আসি যে আমরা সায়েন্সের সাবজেক্ট বলতে এক্স্যাক্টলি কি কি সাবজেক্ট বুঝি। অনেকেই বলবে এ আবার কি বলার আছে, পিসিএমবি অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি। আমি বলবো না, এছাড়াও সায়েন্সের সাবজেক্ট হয় যেগুলো সায়েন্সের মধ্যে ইনক্লুডেড। সেগুলো প্রত্যেকটা আমরা জেনে নেব যে এক্স্যাক্টলি কোন কোন সাবজেক্ট সায়েন্সের সাথে নিয়ে পড়া যায়, অর্থাৎ তোমাদের একদম বেস্ট সাবজেক্ট কম্বিনেশন কি হতে পারে। দেখো, আমাদের সায়েন্সের সাবজেক্টগুলোর মধ্যে ফিজিক্স অবভিয়াসলি আছে, কেমিস্ট্রি আছে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ অলরেডি, বায়োলজি এটা একদম সায়েন্স জানি আমরা। এই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং বায়োলজি এই চারটে সাবজেক্ট যদি তোমাদের শুধুমাত্র থাকে তাহলে এই সায়েন্সটাকে বলা হয় পিওর সায়েন্স, অর্থাৎ একদম পিওরলি, মানে এই শোনাতে কোনো খাদ নেই। ওকে, কিন্তু এছাড়াও আরো কিছু সাবজেক্টকে ইনক্লুড করে তোমরা সায়েন্স নিতে পারো। সেই সাবজেক্টগুলো কি কি? স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্স, জিওগ্রাফি। বলবে জিওগ্রাফি স্যার আর্টসের সাবজেক্ট, ভুলভাল বকছেন। তোমরা দেখবে তোমাদের দাদা দিদিদের জিজ্ঞেস করবে বাড়ির পাশে যারা জিওগ্রাফি অনার্স নিয়ে পড়েছে তাদেরকে বিএ বলা হয় না বিএসসি বলা হয়। দেখবে সবাই বলবে বিএসসি, জিওগ্রাফিতে বিএসসি করেছি। ওকে, বিএসসি সবসময় সায়েন্সে হয়, আর জিওগ্রাফি এখন সায়েন্সের মধ্যে ইনক্লুড করা হয়েছে। কেন ইনক্লুড করা হয়েছে? তোমরা মাধ্যমিকে জিওগ্রাফি পড়েছো, তোমরা জানো জিওগ্রাফিতে অক্ষরেখা দ্রাঘিমা রেখা পড়েছো, সেখানে অঙ্ক করনি বাবা। তাহলে কি জিওগ্রাফি ইজ এ ওয়ান টাইপ অফ সায়েন্স? ওকে, তাহলে জিওগ্রাফি সায়েন্স, সিএস অর্থাৎ কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশন, সিএস অথবা সিএ দুটো একই ব্যাপার। তো এইবার সাবজেক্ট কম্বিনেশনটা কি কিভাবে হতে পারে। দেখো, এখানে আমাদের পিরামিড আকারে সাবজেক্ট কম্বিনেশন আছে, পিসিএমবি, পিসিএমএস, পিসিএমসিএস, পিসিএমসিএ, ইজিএমপি, সিএনবিজি। এই প্রত্যেকটা নিয়ে ইন ডিটেলস আমরা আসছি এর পরের স্লাইড থেকে, অর্থাৎ এর পরের স্লাইডে আমরা এই প্রত্যেকটা নিয়ে ইন ডিটেলস আলোচনা করছি। চলো, তুমি একদম কট্টর সায়েন্স নিয়ে যদি পড়তে চাও, মানে তোমার ইন্টেনশন যদি শুধুমাত্র ডাক্তার, ইঞ্জিনিয়ার বা একদম প্রপার সায়েন্সের উপরে থাকে, তাহলে অবশ্যই তোমার সাবজেক্ট কম্বিনেশন পিসিএমবি, অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির সাথে বাংলা ইংলিশ কম্পালসারি, এটা তো থাকবেই। তাহলে তোমার একদম পিওরলি যদি তুমি সায়েন্সে থাকতে চাও তাহলে তোমার সাবজেক্ট কম্বিনেশন কি হওয়া উচিত? ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং বায়োলজি। এইবার এইবার একে একে আমরা আসছি। এবার এখানে অনেকের কি হয় যে বায়োলজিটা না ঠিক ভাল লাগে না, অর্থাৎ বায়োলজিটা সে রাখতে চায় না। তাহলে সে কি করবে? বায়োলজি না রাখলে সে কি তিনটে সাবজেক্ট নিয়ে পড়বে? না, সে বায়োলজির অল্টারনেটিভ সাবজেক্ট কিন্তু রাখতে পারে। কিভাবে রাখতে পারে? পিসিএমএস। দেখো, আগের স্লাইডে আমরা কি করলাম? আগের স্লাইডে তোমরা কার ফ্যান? স্পাইডারম্যান। এবং পরের স্লাইডে আমরা চলে যাচ্ছি কার ফ্যান হতে? পরের স্লাইডে পিসিএমএস, এখানে কার ফ্যান হতে? সুপারম্যান। চলো, তোমরা পিসিএমএস পড়লে কি তাহলে সুপারম্যান হয়ে যাবে? দেখা যাক। পিসিএমএস মানে হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং স্ট্যাটিস্টিক্স, অর্থাৎ তুমি করলে বায়োলজিকে আউট, সুপারম্যান মারলো ঘুষি, বায়োলজি একদম ঠুসি, অর্থাৎ বায়োলজি ছিটকে গেল, তার পরিবর্তে কে চলে এলো? স্ট্যাটিস্টিক্স। বায়োলজির পরিবর্তে স্ট্যাটিস্টিক্স নিয়ে তুমি কিন্তু পড়তে পারো, তাহলেও তোমার এই সায়েন্সটা থাকছে। কিন্তু এখানে অসুবিধা কি? এখানে অসুবিধা হচ্ছে তুমি নিট দিতে পারবে না, অর্থাৎ মেডিকেল সেক্টরে যেতে পারবে না। স্বাভাবিক, বায়োলজি না থাকলে মেডিকেল সেক্টরে যাওয়া যাবে না। কিন্তু তুমি যদি একদম ইঞ্জিনিয়ারিং সেক্টরে যেতে চাও চলবে, তুমি যদি মনে করো স্ট্যাটিস্টিক্সে অনার্স করবে চলবে, ফিজিক্সে অনার্স চলবে, কেমিস্ট্রিতে অনার্স চলবে, ম্যাথমেটিক্সে অনার্স চলবে। ওকে, নেক্সট, এরপর চলে আসি পিসিএমসিএস। পিসিএমসিএস এন্ড দিস ইজ আয়রন ম্যান। চলো, আয়রন ম্যান কি বলছে? বলছে পিসিএমসিএস মানে হচ্ছে ফিজিক্স, পি ফর ফিজিক্স, সি ফর কেমিস্ট্রি, এম ফর ম্যাথমেটিক্স,
অ্যান্ড সিএস কে একসাথে বলা হচ্ছে কম্পিউটার সায়েন্স। অর্থাৎ তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, স্ট্যাটিস্টিক্স না নিয়ে কম্পিউটার সায়েন্সও নিতে পারো। অনেক স্কুলে কি হয়, স্ট্যাটিস্টিক্স সাবজেক্টটা থাকে না, বিশেষত গ্রামের দিকের স্কুলগুলোতে স্ট্যাটিস্টিক্স সাবজেক্টটাকে রাখা হয় না, ঠিক আছে? তো সেই সব জায়গায় সুপারম্যান এসে পৌঁছতে পারেনি, কিন্তু সেই সব জায়গায় কে এসে পৌঁছে গেছে? আয়রন ম্যান এসে পৌঁছে গেছে। তো তোমরা কম্পিউটার সায়েন্স নিতে পারো, গ্রামের দিকের স্কুলগুলোতে বেশিরভাগ স্কুলে কম্পিউটার সায়েন্স আছে, তোমরা কম্পিউটার সায়েন্সকে নিতে পারো যদি বায়োলজিকে বাদ দিতে চাও। অর্থাৎ যদি তোমরা ইঞ্জিনিয়ারিং সেক্টরে অথবা অনার্সের দিকে যেতে চাও, যেখানে বায়োলজি তোমরা নেগলেক্ট করতে চাইছো, তাহলে এই সাবজেক্ট কম্বিনেশনও তোমরা নিতে পারো। কিন্তু তোমাদের স্কুল অনুযায়ী দেখতে হবে। তোমরা এমন স্কুল যেখানে কম্পিউটার সায়েন্স নেই, তোমরা গিয়ে চিৎকার করলে আমি বায়োলজি নেবে না, কম্পিউটার সায়েন্স নেবো, তাহলে কিন্তু হবে না। তোমাকে এমন স্কুল চুজ করতে হবে যেখানে কম্পিউটার সায়েন্স আছে। এবার কি হয়, অনেক স্কুলে কম্পিউটার সায়েন্স থাকে না, কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশন থাকে। দুটো প্রায় সেম, কিছু তেমন পার্থক্য নেই, গ্রাজুয়েশনে গিয়ে খুব বেশি অসুবিধা হবে না। সুতরাং তুমি যদি কম্পিউটার সায়েন্স না থাকে যে স্কুলে, তুমি যদি মনে করো কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে পড়বে, তুমি তাও পড়তে পারো। অর্থাৎ বায়োলজির বদলে তুমি কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে পড়তে পারো। কিন্তু এই তিনটে সাবজেক্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, এই তিনটে সাবজেক্ট কিন্তু থাকবেই। অর্থাৎ এই তিনটে সাবজেক্ট তোমাকে নিয়েই চলতে হবে যদি তুমি এই প্রপার সায়েন্সে থাকতে চাও। এবার তোমাদের বলি যে তোমরা অনেকে বলবে স্যার আমি তো নিট দেবো, মেডিকেল সেক্টরে যাব, আমি ম্যাথটা বাদ দিতে পারি না? না, পারো না। ম্যাথ বাদ দেওয়া যায় না। কেন বাদ দেওয়া যায় না? বেশ কিছুদিন পর তোমরা শুনবে স্কুলগুলোতে ম্যাথামেটিক্সকে বাংলা ইংলিশের মতো কম্পালসারি করে দেওয়া হয়েছে। খুব তাড়াতাড়ি সেই প্রস্তুতি চলছে, তোড়জোড় চলছে, এবং সেটা হবে। যদি সেটা হয় সেটা খুব ভালো, যদি না হয় ঘোর বিপদ। কেন? কেননা যারা নিট দেবে, যারা বায়োলজি নিয়ে এগোবে, যারা মেডিকেল সেক্টরে যাবে, তাদের ক্ষেত্রেও কিন্তু ম্যাথটা সমানভাবে গুরুত্বপূর্ণ। এই কারণে যে তাদের ফিজিক্স, কেমিস্ট্রি এই দুটো সাবজেক্ট কিন্তু ম্যাথ ছাড়া অন্ধ। ফিজিক্সকে বলা হয় যদি একটা মানব শরীর, তাহলে তার হাড়গুলো হচ্ছে, কঙ্কালটা হচ্ছে ম্যাথ। কঙ্কাল ছাড়া মানুষ থাকবে? শুধু মাংস নিয়ে তুমি একটা মানুষ বানাতে পারবে? পারবে না। সুতরাং ফিজিক্স পড়তে গেলে কিন্তু তোমার ম্যাথ লাগবে। এবার মেডিকেল সেক্টরে যে কোনো কিছু যেতে গেলে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি পড়তে হচ্ছে। সুতরাং ম্যাথটা তোমাকে কিন্তু সবসময় নিয়েই চলতে হবে। এমনটা ভাবার কোনো দরকার নেই যে আমি ম্যাথামেটিক্সের টিচার বলে এটা জ্ঞান দিচ্ছি বা ম্যাথটাকে রাখার কথা বারবার করে বলছি, এতে আমার কোনো লাভ নেই। আমি জাস্ট বলছি এই কারণে যে ম্যাথামেটিক্স ছাড়া কিন্তু ফার্দার ফিউচার অন্ধকার। গ্যালিলিও বলেছিলেন ম্যাথামেটিক্স ইজ এ সাবজেক্ট হোয়ার গড হ্যাজ রিটেন দি ইউনিভার্স, অর্থাৎ সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড, বিশ্ব জগৎ সেখানে লেখা আছে। সুতরাং ম্যাথ কিন্তু তোমাকে রাখতেই হবে। তুমি প্র্যাকটিক্যালি দেখো, বি প্র্যাকটিক্যাল। নিট দিতে গেলে ফিজিক্স, কেমিস্ট্রি পড়তে হচ্ছে, সেখানে ম্যাথ লাগছে। তুমি ধরো আফটার এইচএস কোনো কম্পিটিটিভ এক্সাম দেবে, তোমার যদি ম্যাথ না থাকে তুমি ডুববে, ঘোর বিপদে পড়বে। তার কারণ কম্পিটিটিভ যে কোনো এক্সাম, রেল, ব্যাংক থেকে শুরু করে স্টাফ সিলেকশন, প্রত্যেকটা জায়গাতে ম্যাথ ইজ ভেরি ভাইটাল। আর 11-12 ম্যাথ যদি না থাকে তাহলে তুমি ঘোর বিপদে পড়বে। অনেকে বলতে পারে 11-12 ম্যাথ তো লাগে না, কিন্তু 11-12 ম্যাথটা চর্চা, সেটা চর্চা থাকলে তুমি ম্যাথটা ভালো পারবে, ঠিক আছে? দেখবে সায়েন্সের যারা পিওর সায়েন্সের স্টুডেন্ট, তারা খুব তাড়াতাড়ি চাকরি পেয়ে যায়, তার কারণটা কিন্তু এই ম্যাথ। ওকে, নেক্সট। এরপর আমরা থরে চলে আসছি। থরকে করবে ভর কে? ইজিএমপি। ইজিএমপি করেছে থরে ভর। কিভাবে করেছে? ইকোনমিক্স, জিওগ্রাফি, ম্যাথামেটিক্স অ্যান্ড ফিজিক্স, এই সাবজেক্ট কম্বিনেশনটা কিন্তু তোমরা নিতে পারো এই মুহূর্তে। এই ইকো জিও ম্যাথ এই সাবজেক্ট কম্বিনেশনটা কিন্তু খুব চলছে। এবার ইকোনমিক্স, জিওগ্রাফি, ম্যাথামেটিক্স এবং ফিজিক্স এই জায়গাটাতে ইজিএমপি ফিজিক্স না রেখে তুমি যদি চাও ইকোনমিক্স, জিওগ্রাফি, ম্যাথ এবং তার সাথে অন্য কিছুও নিতে পারো, পলিটিক্যাল সায়েন্স নিতে পারো, তুমি অন্য কোনো আর্টসের সাবজেক্টও নিতে পারো। যেমন এখানে তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিও নিতে পারো, ঠিক তেমন ভাবে কিন্তু তুমি এখানে কোনো আর্টসের সাবজেক্টও নিতে পারো। এবছর থেকে কিন্তু সাবজেক্ট কম্বিনেশনে কোনো বাধা ধরা নেই, কিন্তু সেটা স্কুল হিসাবে ডিপেন্ড করে, স্কুল চয়েস করছে কিনা। তো এই ইজিএমপি নিয়ে তুমি পড়াশোনা করতে পারো। অর্থাৎ তুমি মেন তিনটে সাবজেক্ট ইকোনমিক্স, জিওগ্রাফি, ম্যাথামেটিক্স রাখলে তার সাথে যে কোনো আর্টসের সাবজেক্ট, সেটা পলিটিক্যাল সায়েন্স হতে পারে, অন্য কিছু হতে পারে, হিস্ট্রি হতে পারে, অথবা যে কোনো সায়েন্সের সাবজেক্ট ফিজিক্স, কেমিস্ট্রি হতে পারে, সেটা নিয়ে পড়তে পারো। ঠিক আছে? তাহলে এটার ফলাফল কি? এটা নিয়ে পড়লে বেনিফিটটা কি? দেখো, এটা নিয়ে পড়লে তুমি না পারবে মেডিকেল সেক্টরে যেতে, না পারবে ইঞ্জিনিয়ারিং সেক্টরে যেতে। তার কারণ এখানে তোমার সাবজেক্ট কম্বিনেশন গুলোই কিন্তু একটাও মেডিকেল সেক্টর বা ইঞ্জিনিয়ারিং সেক্টরে যাওয়ার মতো নয়। কিন্তু তাতে কি হবে? ধরো তুমি ইকোনমিক্স নিয়ে পরবর্তীতে পড়াশোনা করছো, তোমার সাথে যদি ম্যাথামেটিক্স থাকে, তাহলে কিন্তু তুমি অমর্ত্য সেনও হতে পারো, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় হতে পারো। কেন হতে পারো? তার কারণ ইকোনমিক্সের সাথে ম্যাথামেটিক্সের একটা খুব ভালো কানেকশন, স্ট্রং কানেকশন আছে।
কি কানেকশন? ইকোনমিক্স, একটা দেশের ইকোনমি গ্রো করছে কি ইকোনমি নামছে সেটা কে ডিপেন্ড করবে? ম্যাথ ডিপেন্ড করবে না? সুতরাং ইকোনমিক্সের সাথে ম্যাথ যদি তুমি রাখো, তুমি যদি ইকোনমিক্স নিয়ে পরবর্তীতে এগোতে চাও, এটা খুব প্লাস পয়েন্ট হবে। জিওগ্রাফি, জিওগ্রাফি নিয়ে যদি তুমি এগোতে চাও সেখানেও ম্যাথ কাজে লাগছে তোমার। ফার্দার ফিউচারে তোমরা জানো জিওগ্রাফি, তোমাদের যদি কোনো দাদা দিদি থাকে জিজ্ঞেস করবে, জিওগ্রাফিতে যখন এমএসসি করে তখন তাদেরকে প্রবাবিলিটি পড়ানো হয়, তাদেরকে স্ট্যাটিস্টিক্স পড়ানো হয়, ম্যাথামেটিক্স পড়ানো হয়। তার কারণ জিওগ্রাফি ম্যাথ নির্ভর সাবজেক্ট, জিওগ্রাফি এবং ম্যাথের একটা স্ট্রং কানেকশন আছে, পরে বুঝবে তোমরা। ঠিক আছে, চলো, তো এই সাবজেক্ট কম্বিনেশনটা তোমরা নিতে পারো। এরপর চলে আসি আমরা সিএনবিজি। এবার কি এর নাম কি? হকাই। হকাই। এবার তোমার পাড়ার পকাই নেবে এবার হকাই। চলো, কি কি কম্বিনেশন নেবে? কেমিস্ট্রি, নিউট্রিশন। এরা পকাইদের জন্য এই সাবজেক্টগুলো, মানে এই সাবজেক্ট নিয়ে কেউ পড়তে চায় না, ওই তোমাদের পাড়ার পকাইরাই পড়বে আর কি। বায়োলজি, জিওগ্রাফি। দেখো তুমি ধরো সেকেন্ড ডিভিশন পেয়েছো, ফার্স্ট ডিভিশন পাওনি, সুতরাং সায়েন্স নেওয়া তোমার পক্ষে একটু টাফ হয়ে যাচ্ছে, বা তোমার স্কুলে 35% অ্যাভাব নেই বলে সায়েন্স নিতে দিচ্ছে না, তুমি কিন্তু এই পকাই সাবজেক্টটা নিয়ে হকাইয়ের সাথে এগিয়ে যেতে পারো। কিভাবে এগিয়ে যেতে পারো? দেখো তুমি এমন সায়েন্স নিচ্ছ, তুমি বলবে সায়েন্স কিন্তু ঘাঁটা সায়েন্স, অর্থাৎ তোমার পড়তে সহজ লাগবে, বুঝতে পারছো? তুমি কেমিস্ট্রি, কেমিস্ট্রি মোটামুটি একটু তেল মাখালে চলে যাবে, পেরিয়ে যাবে। নিউট্রিশন একদম সহজ সাবজেক্ট, মানে এটা নিউট্রিশন অনেকে জানে না, পুষ্টি ভাই, তো শরীরে যা লাগে তাই। ওকে, আমরা নিউট্রিশন সাবজেক্টটা খুব ভালোভাবেই পড়তে পারবো, তার কারণ আমাদের মানব শরীরে যে পুষ্টি আছে যেগুলো আছে সেইগুলোই নিয়েই। অনেকটা বায়োলজি, যে তোমার বায়োলজিও আছে, বায়োলজি সাপোর্ট করে দেবে, বায়োলজি পড়লে নিউট্রিশন পাস। ঠিক আছে, তো তোমরা সিলেবাসটা দেখে নিলে পারবে। জিওগ্রাফি অনেক সহজ সাবজেক্ট আছে আর্টসের হিসাবে, পরবর্তীতে আপার লেভেলে যখন যাবে তখন কঠিন হয়ে যাবে, কিন্তু এই কম্বিনেশনটা এখন নিচ্ছে। তার কারণ এই কম্বিনেশনটা যারা একটু দুর্বল স্টুডেন্ট, তারা যারা ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, মেন স্ট্রিমের সায়েন্স নিয়ে কন্টিনিউ করতে পারছে না, তারা কিন্তু এটা নিচ্ছে, এবং এটা নিয়ে অনেক বেনিফিটও আছে। নিউট্রিশনের উপর অনেক কোর্স করা যায়, অনেক অনেক এমন অনেক ডাক্তার আছে যারা, কি বলা যায় তাদেরকে, যে ওই যারা ডায়েট চার্ট বানিয়ে দেয় তাদেরকে কি বলে, কিছু একটা বলে আমি ভুলে গেছি। তো নিউট্রিশনিস্ট, তো এই নিউট্রিশন নিয়েই কিন্তু পড়াশোনা করে এটা করা যায়। সুতরাং তোমরা নিউট্রিশন সাবজেক্টটা কিন্তু নতুন এসছে, বাজারে আমদানি হয়েছে, কিন্তু এর ফিউচার আছে, তোমরা এটা নিয়েও পড়তে পারো যদি একটু দুর্বল স্টুডেন্ট হও। তাহলে এতগুলো সায়েন্স তোমরা দেখতে পেলে, এবং এবছর থেকে এই সমস্ত কিছু ইনক্লুড হয়েছে। এই সমস্ত কিছু আগের বছরগুলোতে খুব একটা ছিল না, চর্চা ছিল না। যত দিন বাড়বে এই সাবজেক্টগুলোর ডিম্যান্ড তত বাড়বে, এই সাবজেক্টগুলোর কম্বিনেশন তত বাড়বে। সুতরাং এখন তোমরা যদি নিয়ে পড়াশোনা করো, তোমরা কিন্তু অনেক বেশি স্কোপ পাবে। তবে আমি যে বলবো, তোমরা যদি ভালো স্টুডেন্ট হও, যদি তোমাদের টানার ক্ষমতা থাকে, ক্যাপাবিলিটি থাকে, তাহলে তোমরা মেন স্ট্রিমের সায়েন্সটা অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি নাও। তার কারণ এখান থেকে পরবর্তীতে সব জায়গায় যাওয়া যায়। তুমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, একটা অপরচুনিটি তো তোমার কাছে থাকছেই। তাছাড়া তুমি যদি মনে করো যে তুমি নিউট্রিশনে অনার্স নেবে, তাও নিতে পারবে। এই পিসিএমবি থাকলে, তুমি যদি মনে করো তুমি পিসিএমবি আছে তো কি হয়েছে, আমি গ্রাজুয়েশনে হিস্ট্রিতে অনার্স নেবো, তুমি তাও নিতে পারো, সেরকম কোনো বাধ্যবাধকতা নেই। সুতরাং তুমি পিসিএমবি নিয়ে একবার চেষ্টা তো করো, অর্থাৎ তুমি যদি একটু ভালো স্টুডেন্ট হও, তোমার মার্কসটা অন্তত 50% অ্যাবাভ থাকে, তাহলে আমি বলবো পিসিএমবি নিয়েই এগিয়ে চলো। ওকে, আর একটা জিনিস মনে রেখো, 11-12-এ পিওর সায়েন্স, বায়োসায়েন্স বলে কিছু হয় না। অনেকে ঘ্যাম খেয়ে কলার তুলে বলে আমি বায়োসায়েন্স স্টুডেন্ট, আমি পিওর সায়েন্স স্টুডেন্ট, এমন কোনো কিছু হয় না, জাস্ট হয় না। তোমরা দেখবে 11-এর ফর্ম ফিল আপ যখন করবে, সেখানে লিখতে হয় যে কোনটা ফোর্থ সাবজেক্ট। মনে কেউ বায়োলজি ফোর্থ সাবজেক্ট লিখে মনে করে আমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আমি থর্ড, ঠিক আছে, তোমার হয়ে যাবে সব গড়বড়। ঠিক আছে, তো তোমাকে বুঝতে হবে যেটা, সেটা হচ্ছে যে এখানে ফোর্থ সাবজেক্ট তুমি যেটা লিখছো সেটা ফোর্থ সাবজেক্ট নয়। তুমি এইচএসে যেটাতে কম নাম্বার পাচ্ছ সেটাই তোমার ফোর্থ সাবজেক্ট হতে পারে, সেটা বাংলা ইংলিশও। অর্থাৎ তুমি এইচএসে যদি বাংলা ইংলিশে কম নাম্বার পাও, বাংলা ইংলিশই তোমার ফোর্থ সাবজেক্ট হবে। ক্লিয়ার? তাহলে এমন কোনো বাধ্যবাধকতা তোমার নেই। সুতরাং এইভাবেই কিন্তু তোমাদের সাবজেক্ট কম্বিনেশনগুলো চুজ করতে হবে। অবশ্যই দেখতে হবে তোমাদের সায়েন্স পাওয়ার বেসিক ক্রাইটেরিয়া 35% অ্যাবাভ, অর্থাৎ 35%-এর বেশি পেলে তবেই স্কুল সায়েন্স দেবে। সেটা অনেক অনেক স্কুলের উপর ভ্যারি করে। অনেক স্কুল, ভালো স্কুল 70% অ্যাবাভ চায়, 80% অ্যাবাভ চায়, আবার অনেক স্কুল 35% অ্যাবাভেও সায়েন্স দিয়ে দেয়, কেননা ওই
পাড়ার ছেলেগুলো সব পকাইয়ের মতো। সুতরাং তোমাকে বুঝতে হবে যে তুমি কোন স্কুলে পড়বে সেটার উপর ডিপেন্ড করছে, এবং আমাদের গভর্নমেন্ট রুলস 35% অ্যাবাভ হলে তুমি সায়েন্স নিতে পারবে। তো এই হলো তোমাদের পুরো বিস্তারিত ব্যাখ্যা, কতগুলো সায়েন্স নিতে পারবে, কিভাবে নিতে পারবে। আশা করছি এটা অত্যন্ত হেল্পফুল হবে বাংলার প্রত্যেকটি ছাত্রছাত্রীর জন্য, যদি সেটা তারা দেখে। এবার কিভাবে তারা দেখবে? বাংলার প্রত্যেকটি ছাত্রছাত্রী তখনই দেখতে পারবে যখন তাদের কাছে ইউটিউবে এই ভিডিওটি যাবে। কি করে যাবে? ইউটিউব তো প্রমোট করবে না, এডুকেশনাল ভিডিও খুব একটা প্রমোট করে না। প্রমোট করতে হবে তোমাদের, প্রমোট করবে তোমরা, তোমরাই হয়ে যাবে অনলাইন মিডিয়া। তোমাদেরকে করতে হবে প্রমোট, এবং তোমাদেরকে দিতে হবে এই ভিডিওতে ভোট। এই ভিডিওটা তোমরা বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ের কাছে পৌঁছে দাও যারা এবছর মাধ্যমিক দিয়ে 11-এ উঠছে। তাদের জ্ঞান চক্ষু উন্মোচিত হবে, তারা একটা দিশা পাবে, যেটা আমি যখন পড়াশোনা করেছি সত্যি কথা বলতে পাইনি, সত্যি কথা বলতে পাইনি। তোমরা যাতে পাও তার জন্যই এই প্রয়াস, তার জন্যই এই প্রচেষ্টা, তার জন্যই রাতকে দিন করা, তার জন্যই সমস্ত ঘামকে রক্তকে জল করে তোলা, শুধু তোমাদের জন্য। সুতরাং তোমাদের একটা শেয়ারিং আমাদেরকে পৌঁছে দিতে পারে, বাংলার প্রত্যেকটি ছাত্রছাত্রীর কাছে পূরণ করতে পারে তাদের চাহিদাগুলো, তাদের যে অসহায়তা, তাদের অসহায়তায় আমরা পাশে দাঁড়াতে পারি, এসওই বাংলা পাশে দাঁড়াতে পারে, তোমাদের আমিনুর স্যার পাশে দাঁড়াতে পারে। সুযোগটা তোমাদেরকেই করে দিতে হবে। তাই বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ে যারা এই ভিডিওটি দেখছো তাদের কাছে হাত জড়ো করে অনুরোধ করছি, তোমরা বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ের কাছে, বাংলার প্রত্যেকটি অভিভাবকের কাছে এই ভিডিওটি পৌঁছে দিও, যাতে তারা একটা সঠিক দিশা পায়, যাতে তাদের জীবনের স্বপ্নগুলোকে তারা পূরণ করতে পারে, যাতে তারা তাদের আগামীর স্বপ্নটাকে বুনতে পারে, এবং যাতে তারা সত্যিকারের তাদের স্বপ্নে বিরাজমান হতে পারে। থ্যাংক ইউ সবাইকে। তোমাদের হাত ধরেই বাংলা ছড়িয়ে পড়বে, তোমাদের হাত ধরেই বাংলা অনেক উচ্চতায় পৌঁছবে, এবং তোমাদের হাত ধরেই আমাদের এই ছোট্ট প্রয়াস, এসওই বাংলার এই ছোট্ট প্রয়াস ছড়িয়ে পড়বে আজকে বাংলার প্রত্যেকটি ঘরে, এবং আগামীতে এই বাংলার প্রত্যেকটি ঘর থেকে যে রত্ন বেরোবে সেই রত্ন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে, এবং আমরা গর্বিত হব, এসওই বাংলা গর্বিত হবে। এসওই বাংলা তখনও বলবে বাংলা পড়বে, বাংলা শিখবে, এবং বাংলা সারা পৃথিবী জুড়ে আগুন লাগাবে। জয় হিন্দ।